হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইএমআর ক্লাসেস। এই ভিডিওতে ডিসকাস করব ভারতে তুর্কি অভিযান সম্পর্কে। এই টপিকটি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এছাড়া যারা ইতিহাস বিষয়ে এসএলএসটি নেট সেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল। ভারতে তুর্কি অভিযান শুরু হয়েছিল একাদশ শতাব্দীতে। প্রথম যিনি তুর্কি শাসক ভারতে সামরিক অভিযান করেছিলেন তিনি হলেন গজনির সুলতান মাহমুদ, আর দ্বিতীয়জন হলেন মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি। তিনি দ্বাদশ শতাব্দীতে ভারতে সামরিক অভিযান করেন। সবার প্রথমে এই দুজন শাসক সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন দেখব। প্রথমে দেখব সুলতান মাহমুদ সম্পর্কে। সুলতান মাহমুদ তিনি ছিলেন গজনির শাসক। এই গজনি বর্তমান আফগানিস্তানে অবস্থিত। সুলতান মাহমুদ তিনি গজনি সাম্রাজ্যের তৃতীয় শাসক ছিলেন। 998 খ্রিস্টাব্দে তিনি গজনির সিংহাসন লাভ করেন। গজনির সিংহাসন আরোহণ করার পর তিনি ভারতে সামরিক অভিযান করেছিলেন মূলত সম্পদ লুণ্ঠন করার জন্য। ভারতের সাম্রাজ্য বিস্তার করার কোনো অভিপ্রায় তার ছিল না, অর্থাৎ ভারতে তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করার উদ্দেশ্য নিয়ে আসেননি, এসেছিলেন সম্পদ লুণ্ঠন করার জন্য। যে কারণে তিনি 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে 17 বার ভারতে সামরিক অভিযান চালান, এবং প্রতিটা সামরিক অভিযানের উদ্দেশ্যই ছিল সম্পদ লুণ্ঠন করে নিজ দেশে ফিরে যাওয়া। সুলতান মাহমুদের পরবর্তী শাসক যিনি তুর্কি শাসক ভারত অভিযান করেছিলেন তিনি হলেন মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি ছিলেন ঘুর রাজ্যের শাসক। এই ঘুর রাজ্যটিও বর্তমানে আফগানিস্তানে অবস্থিত। ঘুর রাজ্যের প্রথম শাসক ছিলেন মোহাম্মদ ঘুরির ভাই গিয়াসউদ্দিন ঘুর, এবং গিয়াসউদ্দিন ঘুর যখন ঘুর রাজ্যের প্রধান শাসক ছিলেন তখন মোহাম্মদ ঘুরি তিনি গজনি রাজ্যের প্রাদেশিক শাসক ছিলেন। অর্থাৎ গজনি সেই সময়ে ঘুর রাজ্যের একটি প্রদেশ ছিল, এবং এই গজনি রাজ্যের প্রাদেশিক শাসক হিসাবে মোহাম্মদ ঘুরি নিযুক্ত ছিলেন। 1173 খ্রিস্টাব্দে তিনি গজনি রাজ্যের প্রাদেশিক শাসক হন। পরবর্তীকালে 1203 খ্রিস্টাব্দে ঘুর রাজ্যের প্রধান অধিপতি গিয়াসউদ্দিন ঘুর এর মৃত্যুর পর মোহাম্মদ ঘুরি তিনি ঘুর রাজ্যের শাসক হন। মোহাম্মদ ঘুরি তিনি সর্বপ্রথম ভারত অভিযান করেছিলেন 1175 খ্রিস্টাব্দে। 1175 খ্রিস্টাব্দে তিনি ভারতের প্রথম ভূখণ্ড মুলতান দখল করেন, এবং মোহাম্মদ ঘুর ভারত অভিযান করেছিলেন ভারতে তার একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করার অভিপ্রায় নিয়ে। অর্থাৎ তিনি ভারতে এসেছিলেন ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করার অভিপ্রায় নিয়ে। তাহলে আমরা দেখলাম কি প্রথম শাসক ছিলেন সুলতান মাহমুদ, যিনি একাদশ শতাব্দীতে ভারত অভিযান করেছিলেন ভারতের সম্পদ লুণ্ঠন করার জন্য। তিনি ছিলেন গজনির শাসক। দ্বিতীয় শাসক হিসাবে মোহাম্মদ ঘুরি, তিনি ছিলেন ঘুর রাজ্যের শাসক। তিনি দ্বাদশ শতাব্দীতে ভারত অভিযান করেন, এবং ভারত অভিযানের তার উদ্দেশ্য ছিল সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। তুর্কিদের ভারত অভিযান সম্পর্কে বিস্তারিত জানার আগে সর্বপ্রথম দেখব যে তুর্কিদের আদি পরিচিতি, অর্থাৎ তুর্কি কারা। তুর্কিরা প্রথম জীবনে তারা যাযাবর জাতি ছিল। যাযাবর জাতি হিসাবে তাদের আদি বাসস্থান ছিল মঙ্গোলিয়া এবং
সিনকিয়ান অঞ্চলে, বর্তমান মঙ্গোলিয়া এবং সিনকিয়ান অঞ্চলে। ধীরে ধীরে তারা ওই অঞ্চল থেকে ট্রান্স অক্সিয়ানা প্রদেশে আসেন এবং প্রথম জীবনে তারা ইরানীয় শাসক এবং আব্বাসীয় শাসকদের অধীনে সৈন্যবাহিনী এবং দাস হিসাবে কাজ করত, বা প্রাসাদ রক্ষী হিসাবে তারা কাজ করত। যে সময়ে তারা ইরানীয় শাসক এবং আব্বাসীয় শাসকদের অধীনে কাজ করত, সেখানে তারা ইরানীয় এবং ইসলামীয় আদব কায়দা আয়ত্ত করে নিয়েছিল। অর্থাৎ এরা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পারসিক এবং ইসলামীয় যে সংস্কৃতির সঙ্গে তারা অভ্যস্ত হয়ে উঠেছিল। পরবর্তীকালে যখন আব্বাসীয় সাম্রাজ্যের ক্রমিক অবক্ষয় শুরু হয়, সেই সময়ে মধ্য এবং পশ্চিম এশিয়া জুড়ে একাধিক আঞ্চলিক রাজ্যের উত্থান হয়েছিল। যে আব্বাসীয় সাম্রাজ্যের অবক্ষয়ের সুযোগে যে সমস্ত আঞ্চলিক রাজ্যগুলির উত্থান হয়েছিল, সেই সমস্ত আঞ্চলিক রাজ্যের আঞ্চলিক শাসক হিসাবে এই তুর্কিরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল। অর্থাৎ তুর্কিরা প্রথম জীবনে যাযাবর জাতি ছিল এবং যাযাবর জাতি থেকে ধীরে ধীরে তারা সুলতান হিসাবে নিজেদেরকে উন্নীত করেছিল। আব্বাসীয় সাম্রাজ্যের পতনের পর যে সমস্ত আঞ্চলিক রাজ্যগুলির উত্থান হয়েছিল, এবং এই আঞ্চলিক রাজ্যের শাসক হিসাবে তারা নিযুক্ত হয়ে যে উপাধিটা তারা নিয়েছিল সেটি ছিল সুলতান। তাহলে আমরা বলতে পারি যে তুর্কিরা যাযাবর জীবন থেকে উন্নীত করেছিল শাসক শ্রেণীতে, এবং সুলতান এই উপাধি নিয়েই তারা পরবর্তীকালে শাসক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছিল। এরপর দেখব গজনী রাজ্যের ইতিহাস। এই গজনী রাজ্যের শাসকই ছিলেন সুলতান মাহমুদ। এই সুলতান মাহমুদই তিনি ভারতের সামরিক অভিযান করেছিলেন, যেটা আগেই বলেছি। এই গজনী রাজ্যের ইতিহাস জানার আগে সর্বপ্রথমে মধ্য এবং পশ্চিম এশিয়ার সেই সময়ে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে একটু বুঝব, তাতে করে গজনী এবং ঘুর রাজ্যের উত্থান বোঝাটা খুব সহজ হবে। যে সময়ে গজনী এবং ঘুর রাজ্যের উত্থান হয়েছিল, তার পূর্বে মধ্য এবং পশ্চিম এশিয়া জুড়ে একটি সাম্রাজ্যের অস্তিত্ব ছিল, সেটা ছিল আব্বাসীয় সাম্রাজ্য। এই আব্বাসীয় সাম্রাজ্য টিকেছিল অষ্টম শতাব্দী থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে। আব্বাসীয় সাম্রাজ্য ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত তার অস্তিত্ব থাকলেও কার্যত দেখা যায় যে নবম শতাব্দীর পর থেকেই এই সাম্রাজ্যের একটা ক্রমিক অবক্ষয় শুরু হয়েছিল। এই সাম্রাজ্য কার্যত দুর্বল হয়ে পড়ে এবং নবম শতাব্দীর পর থেকেই মধ্য এবং পশ্চিম এশিয়ায় একাধিক আগ্রাসী এবং সম্প্রসারণবাদী আঞ্চলিক শক্তি বা আঞ্চলিক রাজ্যের উত্থান হয়েছিল। আঞ্চলিক রাজ্য, এবং যে সমস্ত আঞ্চলিক রাজ্য বা রাজ শক্তির উত্থান হয়েছিল, এই আঞ্চলিক রাজ্যগুলির শাসক হিসাবেই তুর্কিরা নিযুক্ত হয় এবং তারা সুলতান এই উপাধি নিয়েছিল। এরকমই আঞ্চলিক রাজ্য হিসাবে সেই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য ছিল, সেটা ছিল সামানিদ সাম্রাজ্য। অর্থাৎ আব্বাসীয় সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে মধ্য এবং পশ্চিম এশিয়া জুড়ে যে সমস্ত আঞ্চলিক রাজ্যের উত্থান হয়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিল সামানিদ সাম্রাজ্য। সামানিদ সাম্রাজ্যের পরবর্তীকালে কিছু সময় পর গজনী সাম্রাজ্যের উত্থান হয়। এই গজনী সাম্রাজ্যের শাসক ছিলেন
গজনী রাজ্যের শাসক ছিলেন সুলতান মাহমুদ। গজনী সাম্রাজ্যের পর সেলজুক সাম্রাজ্যের উত্থান হয়েছিল এবং পরবর্তীকালে অর্থাৎ সেলজুকদের পরবর্তীকালে খারাজম সাম্রাজ্যের উত্থান হয় এবং এই খারাজম সাম্রাজ্যের পতন হয়েছিল আবার মঙ্গলদের দ্বারা। এই মঙ্গলদের বিখ্যাত নেতাই ছিলেন চেঙ্গিজ খান। এই হলো মধ্য এবং পশ্চিম এশিয়ার সমসাময়িক পরিস্থিতির রাজনৈতিক পরিস্থিতি। আমরা এই গজনী রাজ্যের শাসক হিসাবে সুলতান মাহমুদ সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ যে সুলতান মাহমুদ তিনি ভারত অভিযান করেছিলেন সম্পদ লুণ্ঠন করার জন্য, তিনি ছিলেন এই গজনী রাজ্যেরই শাসক। গজনী রাজ্যের সময়কাল ছিল 977 খ্রিস্টাব্দ থেকে 1186 খ্রিস্টাব্দের মধ্যে। এর বিস্তৃতি ছিল আমু দরিয়া থেকে সিন্ধু নদী পর্যন্ত এবং এই গজনী রাজ্যের রাজধানী ছিল গজনী, যেটি বর্তমান আফগানিস্তানে অবস্থিত। এবং এই গজনী রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন আলপতিগিন। এই আলপতিগিন তিনি সামানিদ সাম্রাজ্যের অধীনে সেনানায়ক হিসাবে কাজ করতেন। পরে তিনি সামানিদ সাম্রাজ্যের কর্তৃত্বকে অস্বীকার করে গজনীতে একটি স্বাধীন রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ গজনী রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন আলপতিগিন। আলপতিগিনের পরবর্তী শাসক হলেন সবুক্তিগিন। সবুক্তিগিনের পরবর্তী শাসক সুলতান মাহমুদ। এই সুলতান মাহমুদ তিনি ভারতে সামরিক অভিযান করেছিলেন। এবার দেখব সুলতান মাহমুদের ভারত অভিযান সম্পর্কে। সুলতান মাহমুদ তিনি গজনীর শাসক হিসাবে নিযুক্ত হবার পর তিনি ভারতে সামরিক অভিযান চালান সম্পদ লুণ্ঠন করার জন্য। এখন ভারত অভিমুখে তার সামরিক অভিযানের ক্ষেত্রে প্রধান বাধা ছিল আফগানিস্তানের শাহী শাসক। আফগানিস্তানের দুজন শাহী শাসক যারা তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল, প্রথমজন হলেন জয়পাল এবং পরবর্তী শাসক হলেন আনন্দপাল। 1009 খ্রিস্টাব্দ থেকে 1009 খ্রিস্টাব্দের মধ্যে সুদীর্ঘ সময়ে সুলতান মাহমুদকে এই আফগানিস্তানের শাহী শাসকদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হতে হয় এবং শেষ পর্যন্ত শাহী শাসকরা সুলতান মাহমুদের কাছে পরাজিত হন। জয়পাল এবং আনন্দপালকে সামন্ত শাসকে পরিণত করেন এবং আফগানিস্তানের ওপর গজনী রাজ্যের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এইভাবে আফগানিস্তানকে কার্যত নিজ অধীনে আনার পর তিনি 1006 খ্রিস্টাব্দ থেকে 1015 খ্রিস্টাব্দের মধ্যে সিন্ধু, মুলতান ও লাহোর দখল করেন। তাহলে সুলতান মাহমুদ এর ভারত অভিযানের পূর্বে সর্বপ্রথম তিনি আফগানিস্তানের ওপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন, পরে লাহোর, মুলতান, সিন্ধু দখল করেন। অর্থাৎ পাঞ্জাব ও মুলতানকেও তিনি তার সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করেন। পাঞ্জাব সীমান্তের বাইরে ভারতের আর কোনো ভূখণ্ডকে তিনি গজনী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেননি। কার্যত আফগানিস্তান এবং পাঞ্জাবের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করার পর তিনি গাঙ্গীয় অঞ্চলে, ভারতের গাঙ্গীয় উপত্যকা, ওই অঞ্চলে তিনি যে সামরিক অভিযানগুলি করেছিলেন সেগুলো মূলত ছিল সম্পদ লুণ্ঠন করার জন্য। 1015 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ তিনি উত্তরপ্রদেশের বুলন্দ শহর দখল করেন এবং ওই জায়গায় তিনি লুটপাট চালান। বুলন্দ শহর লুটপাট চালানোর পর তিনি মথুরা এবং বৃন্দাবন অঞ্চলে লুণ্ঠন করেন। 1015 খ্রিস্টাব্দে গাঙ্গীয় উপত্যকায় তার এই লুণ্ঠন অনেক বেশি লাভজনক ছিল। পরবর্তীকালে 1019 খ্রিস্টাব্দে তিনি কনৌজ লুণ্ঠন করেছিলেন এবং
1019 থেকে 1021 খ্রিস্টাব্দের মধ্যে তিনি যে রাজপুতদের যে কোয়ালিশন ছিল তার বিরুদ্ধে, অর্থাৎ এই সময়ে উত্তর ভারতের যে সমস্ত রাজপুত শক্তিগুলো ছিল সেই সমস্ত রাজপুত শক্তিগুলি সুলতান মাহমুদের বিরুদ্ধে একটি কোয়ালিশন তৈরি করেছিল। তিনি এই কোয়ালিশন জোটকে ভেঙে দেন এবং পরাজিত করেন। এরপর উল্লেখযোগ্য সামরিক অভিযান ছিল 1025 খ্রিস্টাব্দের সোমনাথ মন্দির লুণ্ঠন। সুলতান মাহমুদের শেষ সামরিক অভিযান হয়েছিল 1027 খ্রিস্টাব্দে। 1027 খ্রিস্টাব্দে সামরিক অভিযানের পর তিনি আর কোনো প্রকার সামরিক অভিযান করেননি। 1030 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। সুলতান মাহমুদের কৃতিত্ব বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি একজন সাহসী যোদ্ধা ছিলেন। তিনি মধ্য এবং পশ্চিম এশিয়া জুড়ে এক সুবৃহৎ সাম্রাজ্য তিনি তৈরি করেছিলেন। তিনি শুধুমাত্র যে সাহসী যোদ্ধা ছিলেন বা সামরিক অভিযানই তার জীবনের অঙ্গ ছিল এমনটা না, তিনি কবি ও সাহিত্যিকদের বা বিদ্বান ব্যক্তিদেরও পৃষ্ঠপোষকতা করতেন। তিনি সেই সময়ে যে সমস্ত কবি সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ফিরদৌসী। উদ্বি ফিরদৌসির বিখ্যাত রচনা ছিল শাহনামা। উদ্বি রচনা করেছিলেন কিতাব উল ইয়ামিনী। মাহমুদের ভারত অভিযানের সময় আরেকজন ব্যক্তি যিনি ভারতে এসেছিলেন তিনি হলেন অল বেরুনি। অল বেরুনির বিখ্যাত রচনা কিতাব উল হিন্দ। এই কিতাব উল হিন্দ থেকে তার ভারত অভিযান সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। তাহলে এতক্ষণ সুলতান মাহমুদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এরপর দেখব ঘুর রাজ্যের ইতিহাস, অর্থাৎ দ্বিতীয় তুর্কি শাসক যিনি ভারতে সামরিক অভিযান করেন এবং ভারতে সাম্রাজ্য বিস্তার করার অভিপ্রায় নিয়ে এসেছিলেন, তিনি হলেন মুইজুদ্দিন মোহাম্মদ ঘুর। এই মুইজুদ্দিন মোহাম্মদ ঘুর ছিলেন ঘুর রাজ্যের শাসক। সেই ঘুর রাজ্যের ইতিহাস দেখব। ঘুর রাজ্যটি বর্তমান পশ্চিম আফগানিস্তানে অবস্থিত, যেটি গজনি এবং হিরাট এর মধ্যবর্তী অঞ্চল। এই ঘুর রাজ্যের আদি বাসিন্দারা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী, অর্থাৎ ইসলামিক রাজ্যগুলির মধ্যবর্তী রাজ্য হিসাবে এই ঘুর রাজ্য প্রথমে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। সুলতান মাহমুদ ঘুর রাজ্য দখল করার পর ওই অঞ্চলের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্মাবলম্বী থেকে ইসলাম ধর্মে পরিণত হন। এই ঘুর রাজ্যের উত্থান হয়েছিল সেলজুকদের কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে। এই ঘুর রাজ্যের প্রথম শাসক ছিলেন আলাউদ্দিন হুসেন, তবে উল্লেখযোগ্য শাসক ছিলেন গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুর। এই গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুর তিনি সেলজুকদের কর্তৃত্ব অস্বীকার করে 1163 খ্রিস্টাব্দে তিনি ঘুর রাজ্যকে কার্যত স্বাধীন রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করেন। গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুর এর ভাই ছিল মুইজুদ্দিন মোহাম্মদ ঘুর। এই মুইজুদ্দিন মোহাম্মদ ঘুর তিনি ঘুর রাজ্যের অধীনস্থ প্রদেশ গজনি, এই গজনি রাজ্যে তিনি প্রাদেশিক শাসক হিসাবে প্রথম জীবনে নিযুক্ত হয়েছিলেন। সময়কালটা ছিল 1173 খ্রিস্টাব্দ,
অর্থাৎ 1173 খ্রিস্টাব্দে তিনি গজনী প্রদেশের শাসক হিসাবে নিযুক্ত হন। পরবর্তীকালে এই গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুর তিনি 1203 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পর মুইজউদ্দিন মোহাম্মদ ঘুর তিনি ঘুর রাজ্যের প্রধান শাসক হন। মুইজউদ্দিন মোহাম্মদ ঘুর তিনি যে সময়ে গজনীর প্রাদেশিক শাসক হিসাবে নিযুক্ত হয়েছিলেন তারপর থেকেই তিনি ভারতে সামরিক অভিযান করেন। যেমন আগেই বললাম যে 1173 খ্রিস্টাব্দে তিনি গজনীর সিংহাসন আরোহণ করেন। গজনীর সিংহাসন আরোহণ করার পর 1175 খ্রিস্টাব্দে তিনি মুলতান দখল করেন। মুলতান ছিল প্রথম ভারতীয় ভূখণ্ড যেটি তিনি দখল করেন। এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ যে মোহাম্মদ ঘুরি সর্বপ্রথম ভারতের কোন ভূখণ্ড দখল করেছিলেন। তাহলে সর্বপ্রথম তিনি মুলতান দখল করেছিলেন। 1075 খ্রিস্টাব্দে মুলতান দখল করার পর মোহাম্মদ ঘুরি তিনি 1178 থেকে 1179 খ্রিস্টাব্দের মধ্যে তিনি গুজরাট আক্রমণ করেন এবং তিনি এই গুজরাটের শাসকের কাছে চূড়ান্তভাবে পরাস্ত হন। মোহাম্মদ ঘুরি একমাত্র পরাজিত হয়েছিলেন এই গুজরাটের শাসকের কাছ থেকে। গুজরাটের শাসক ছিলেন দ্বিতীয় ভীম। দ্বিতীয় ভীমই ছিলেন একমাত্র ভারতীয় শাসক যিনি মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরিকে প্রথমবার পরাজিত করেছিলেন। ভারতে তুর্কি কর্তৃত্ব প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মোহাম্মদ ঘুরিকে 3টি গুরুত্বপূর্ণ যুদ্ধ করতে হয়েছিল। একটি ছিল তরাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয়টি তরাইনের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয়টি চান্দরির যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1191 খ্রিস্টাব্দে রাজপুত রাজা চৌহান বংশীয় শাসক পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে। পৃথ্বীরাজ চৌহান তিনি তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরিকে চূড়ান্তভাবে পরাস্ত করেন। অর্থাৎ দুজন ভারতীয় শাসক যারা মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিলেন, দ্বিতীয় ভীম যিনি গুজরাটের শাসক ছিলেন এবং পৃথ্বীরাজ চৌহান তিনি আজমিরের চৌহান বংশীয় শাসক ছিলেন। তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি তিনি তাবার হিন্দের দুর্গ আক্রমণ করেছিলেন। এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে এই দুর্গটির নাম খুবই গুরুত্বপূর্ণ যে মোহাম্মদ ঘুরি কোন দুর্গ আক্রমণ করেছিলেন, তাবার হিন্দের দুর্গ। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির নিকট পরাস্ত হন এবং যে কারণে তরাইনের দ্বিতীয় যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ। কারণ 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির হাতে চূড়ান্তভাবে পরাজিত হন এবং এরপরই ভারতের ওপর মোহাম্মদ ঘুরির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। তরাইনের দ্বিতীয় যুদ্ধের বর্ণনা পাওয়া যায় দুজন সমসাময়িক ঐতিহাসিকের কাছ থেকে। একজন হলেন মিনাজউদ্দিন সিরাজ অপরজন হলেন হাসান নিজামি। মিনাজউদ্দিন সিরাজ তিনি বলেছেন যে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হবার পর তাকে তৎক্ষণাৎ হত্যা করা হয়েছিল। অপরদিকে হাসান নিজামি তিনি বলেছেন যে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত হবার পর তাকে আজমিরে নিয়ে যাওয়া হয় এবং অনুগত শাসক হিসাবে স্বায়ত্ত শাসনের অধিকার দেওয়া হয়েছিল। কারণ মুদ্রা থেকে এই কথা প্রমাণিত হয়। পৃথ্বীরাজ চৌহানের মুদ্রার একদিকে যেমন তার নাম লেখা থাকত, মুদ্রার অপর দিকে শ্রী মোহাম্মদ শাম এই কথাটি লেখা থাকত। এ থেকে মনে করা হয় যে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত হবার পর পৃথ্বীরাজ চৌহান কার্যত মোহাম্মদ ঘুরির অনুগত শাসকী হিসাবে পরিণত ছিল। তরাইনের যুদ্ধের পর
চৌহান রাজ্য কার্যত মোহাম্মদ ঘুরির অধীনস্থ অঞ্চলে পরিণত হয়েছিল। সেই সময়ে দিল্লির শাসক ছিল গোবিন্দরাজ। গোবিন্দরাজ তিনি তরাইনের যুদ্ধে মারা যান এবং গোবিন্দরাজের পুত্র তিনি দিল্লির অধীনস্থ শাসকে পরিণত হয়। তরাইন বিজয়ের কিছু সময় পর আজমির এবং দিল্লিতে বিদ্রোহ দেখা দিলে সেই বিদ্রোহ দমন করেন কুতুবউদ্দিন আইবক এবং দিল্লি দখল করে নেন এবং দিল্লিকে কার্যত ঘুরি অধীনস্থ অঞ্চলে পরিণত করা হয় 1193 খ্রিস্টাব্দে। এবং দিল্লি জয়ের স্মারক হিসাবেই কুতুবউদ্দিন আইবক তিনি কুয়াত উল ইসলাম মসজিদ প্রতিষ্ঠা করেন। তুর্কিদের দ্বারা প্রতিষ্ঠিত এটাই ছিল ভারতের প্রথম মসজিদ, যেটি দিল্লি জয়ের স্মারক হিসাবেই তৈরি করা হয়েছিল। তরাইনের যুদ্ধের পর তুর্কিদের সামনে বড় চ্যালেঞ্জ ছিল কনৌজের গাহরওয়ালরা, এবং কনৌজের গাহরওয়াল শাসক ছিলেন জয়চাঁদ। কনৌজের এই গাহরওয়াল শাসক জয়চাঁদকে পরাজিত করার জন্য 1194 খ্রিস্টাব্দে একটি যুদ্ধ করতে হয়, যে যুদ্ধটির নাম হচ্ছে চান্দরির যুদ্ধ। এই চান্দরির যুদ্ধে জয়পাল তিনি পরাজিত হন। তরাইনের দ্বিতীয় যুদ্ধ এবং চান্দরির যুদ্ধে মোহাম্মদ ঘুরির জয়লাভের পর কার্যত গাঙ্গীয় উপত্যকায় তুর্কি শাসনের ভিত্তিপ্রস্তর রচিত হয়। এরপর ভারতে তুর্কি শাসন প্রতিষ্ঠার প্রাথমিক পর্বের সমাপ্তি ঘটে। এইভাবে ভারতে তুর্কি অভিযান একসময় গিয়ে একটি সাম্রাজ্যে পরিণত হয়েছিল, যেটি ছিল দিল্লি সালতানাত বা দিল্লি সুলতানি সাম্রাজ্য। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়। মোহাম্মদ ঘুরির বেশ কিছু বিশ্বস্ত অনুচর ছিলেন। তার মৃত্যুর পর তার দখলীকৃত অঞ্চলের দায়িত্ব পেয়েছিলেন, যেমন কুতুবউদ্দিন আইবক, নাসিরউদ্দিন কুবাচা, তাজউদ্দিন ইলদুজ, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। 1203 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার দখলীকৃত অঞ্চল যেমন দিল্লি এবং লাহোরের শাসক হিসাবে দায়িত্ব পান কুতুবউদ্দিন আইবক। নাসিরউদ্দিন কুবাচা তিনি সিন্ধু প্রদেশ ও মুলতানের শাসক হন। তাজউদ্দিন ইলদুজ তিনি গজনির শাসক হন। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি বাংলা ও বিহারের শাসক হিসাবে নিযুক্ত হন। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি বাংলা অভিযান করেছিলেন, যে সময়ে বাংলার সেন বংশীয় শাসক লক্ষণ সেন তিনি রাজত্ব করছিলেন সেই সময়ে। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি সর্বপ্রথম নদিয়া আক্রমণ করেন। তিনি ভুলবশত নদিয়াকে রাজধানী হিসেবে ভেবেছিলেন এবং 28 জন অশ্বারোহী নিয়ে তিনি নদিয়ার যে প্রাসাদ সেখানে প্রবেশ করেন এবং অতর্কিত আক্রমণের ভয়ে লক্ষণ সেন তিনি নদিয়া থেকে পালিয়ে যান। পরবর্তীকালে বখতিয়ার খলজি তিনি লখনৌতি অর্থাৎ সেন বংশের যে রাজধানী ছিল লখনৌতি বা লক্ষণাবতী যাকে বলে আমরা চিনি, সেই লখনৌতি বা লক্ষণাবতীকে দখল করেন এবং বাংলা ও বিহারের ওপর কার্যত তিনি স্বাধীন শাসকই ছিলেন বলা যায়। তিনি নামে মাত্র মোহাম্মদ ঘুরির নামে খুতবা পাঠ করেছিলেন, কিন্তু কার্যত তিনি স্বাধীন ছিলেন। 1203 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর দিল্লি এবং লাহোরের ওপর দায়িত্বপ্রাপ্ত শাসক কুতুবউদ্দিন আইবক তিনি
ভারতে সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেন 1206 খ্রিস্টাব্দে এবং 1208 খ্রিস্টাব্দে তিনি দিল্লির সুলতান হিসাবে তিনি সুলতান উপাধি নেন এবং ভারতের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল, যেই অধ্যায় হলো দিল্লি সুলতানি। এই দিল্লি সুলতানি শাসন চলেছিল 1206 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল হলো ভারতবর্ষের ইতিহাসে দিল্লি সালতানাত বা দিল্লি সুলতানি শাসন। এখন যে বিষয়টি আলোচনা করা প্রয়োজন সেটি হলো তুর্কিদের ভারত অভিযানের ক্ষেত্রে উত্তর ভারতে যে সমস্ত রাজপুত শক্তিরা ছিল সেই রাজপুত শক্তিগুলো কেন তুর্কিদের অভিযানকে প্রতিহত করতে পারেনি, অর্থাৎ তুর্কিদের কাছে রাজপুত শক্তির পরাজয়ের কারণ কি। রাজপুত শক্তির পরাজয়ের সম্ভাব্য কারণ ছিল রাজপুতরা পারস্পরিক অন্তর্দ্বন্দ্বে সর্বদা লিপ্ত থাকত। পারস্পরিক অন্তর্দ্বন্দ্বে তারা লিপ্ত থাকার কারণে তুর্কিদের বিরুদ্ধে তারা কোনো সামরিক জোট গড়ে তুলতে পারেনি, কোনো বড় ধরনের প্রতিরোধ তারা গড়ে তুলতে পারেনি। দ্বিতীয়ত রাজপুত শক্তির পরাজয়ের কারণ ছিল সামরিক অস্ত্রশস্ত্র, যেগুলি তুর্কিদের তুলনায় অনেক নিম্নমানের ছিল। তুর্কিদের সামরিক অস্ত্রশস্ত্র রাজপুতদের তুলনায় উন্নত ছিল। তাছাড়া তুর্কিদের যে অশ্বারোহী বাহিনী, সেই অশ্বারোহী বাহিনী রাজপুতদের তুলনায় অনেক বেশি গতিশীল ছিল এবং অনেক বেশি ক্ষিপ্র ছিল। তুর্কি অশ্বারোহী বাহিনী সহজেই রাজপুত বাহিনীকে তারা ছত্রভঙ্গ করে দিত। তাছাড়া মধ্য এশিয়ার ঘোড়াগুলি অনেক বেশি উন্নত ছিল, অনেক বেশি ক্ষিপ্র ছিল, যা তুর্কিদের বাড়তি সুযোগ দিয়েছিল যুদ্ধে জয়লাভ করার ক্ষেত্রে। অপরদিকে অশ্বারোহী বাহিনীতে লৌহ রেকাবির ব্যবহার, এই লৌহ রেকাবির ব্যবহারের ফলে দেখা যায় যে তুর্কিরা তারা অশ্ব পৃষ্ঠে বসে বর্ষা নিক্ষেপ করত এবং ঘোড়া থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা তাদের ছিল না। এই লৌহ রেকাবির ব্যবহার যুদ্ধের গতি প্রকৃতিকে বদলে দিয়েছিল। অর্থাৎ একদিকে যেমন তুর্কি শাসকরা তাদের উন্নত সামরিক অস্ত্রশস্ত্র, অশ্বারোহী বাহিনী এবং বিভিন্ন যুদ্ধের সরঞ্জামের দিক থেকে রাজপুতদের তুলনায় অনেক বেশি এগিয়ে ছিল, পাশাপাশি রাজপুতরা এই সময়েতে পারস্পরিক অন্তর্দ্বন্দ্বে লিপ্ত থাকার কারণে তারা তুর্কিদের আক্রমণ প্রতিহত করতে পারেনি এবং এই রাজপুত শক্তির পরাজয়ই ভারতবর্ষের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করেছিল, যে নতুন অধ্যায় হলো দিল্লি সালতানাত বা ভারতে দিল্লি সুলতানি শাসনের প্রতিষ্ঠা। এই টপিকের আলোচনা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।